কারো ভাই, মুক্ত কারো ভাই। সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। 30 এপ্রিল 2026 তারিখ প্রমাণিত অপ্রমাণিতর অল্প স্বল্প গল্পে আমরা বিচারিক সেবার মান উন্নয়ন নিয়ে কথা বলেছিলাম। এরপর 15 মে 2026 থেকে 18 আগস্ট 2026 পর্যন্ত আমাদের এ যাবৎ প্রচারিত এপিসোডগুলো পুনঃপ্রচার করেছিলাম প্রতি রবি, মঙ্গল আর শুক্রবার রাত 9টায়। বহুদিন পর আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এপিসোড নিয়ে। এখন থেকে প্রতি শুক্রবার রাত 9টায় প্রমাণিত অপ্রমাণিত এবং তারপরে শুক্রবার সেই রাত 9টায় অল্প স্বল্প গল্পের এপিসোড নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব আবারও। এই 4টি মাস আমরা পুনঃপ্রচারিত এপিসোডগুলো আপনাদের শুনিয়েছি। ভেবেছিলাম আপনারা বোধহয় বিরক্ত হবেন বা এই বিষয় এটা তো আমরা শুনেছি, এরকম একটা কিছু ভেবে বসবেন। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা একেবারে মুখ ফিরিয়ে নেননি, বরং বেশ কিছু নতুন শ্রোতা আমরা পেয়েছি আর ভালো ভালো কিছু মন্তব্যও পেয়েছি, যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের গল্পে। কিন্তু আমার গল্প শোনার আগে যে আমাকে কিছু দিতে হবে, ঠিক ধরেছেন। এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন আর মন্তব্য করুন। আপনাদের জন্য আমরা যে এপিসোডগুলো নিয়ে হাজির হচ্ছি তার একমাত্র অনুপ্রেরণা কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ধীরে ধীরে সাবস্ক্রাইবার, ফলোয়ার বাড়ছে লাইক আর মন্তব্যের সংখ্যা, কিন্তু আজও আমরা অনগ্রসর জনগোষ্ঠীর কাছে পৌঁছতে পারিনি। আপনারা কি আপনাদের হাতটি বাড়িয়ে দেবেন? আপনারা জানেন, প্রমাণিত অপ্রমাণিত এপিসোডে একটি ঘটনার দুটো দিক নিয়ে আমরা আলোচনা করি। একটি প্রমাণিত অংশ, অপরটি অপ্রমাণিত অংশ। আর তারপর আমার বিচারিক জীবনের ছোট্ট একটি ঘটনা। তো চলুন প্রথমেই জেনে নেই আমাদের আজকের গল্পের নায়িকা দুর্গার গল্পটি। এই দেখুন, গল্পের নায়িকার নাম বলছি অথচ আজকের শিরোনামটি বলা হয়নি। আজকের শিরোনাম, এ জীবন কেমন জীবন। বাবা মায়ের বড্ড আদরের কন্যা আমাদের এই দুর্গা। জন্মের সময়ই ঠাকুমা নাতনির মুখে দুর্গা ঠাকুরের ছাপ দেখেছিলেন, নাম রেখেছিলেন দুর্গা। আমাদের দুর্গা বড় হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বসে বিয়ের পিঁড়িতে। ছাদনাতলায় মালা বদলে শুভ দৃষ্টিতে স্বয়ং মা দুর্গাকে যেন দেখতে পায় সবাই। কিন্তু বাবা মা, আত্মীয় স্বজন এত দেখে শুনে যার সাথে বিয়ে দিয়েছিল আমাদের দুর্গাকে, সেখানে দুর্গার ঠাঁই হয়নি। বিয়ের 5-6 মাসের মাথায় দুর্গাকে ফিরে আসতে হয় বাপের বাড়িতে। দুর্গার স্বামী আবারও বিয়ে করে, সে ঘর জুড়ে পুত্র সন্তান আসে, জীবন বয়ে যায় আমাদের দুর্গা তার বাপের বাড়িতে। পাড়া প্রতিবেশীরা কানা ঘোষা শুরু করে, অভিভাবকরা মিটিং করে। হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই, তবে পৃথক বাসস্থানের ব্যবস্থা আছে। দিন যায়, বছর ঘোরে, দুর্গার ভাইদের দৃষ্টি বদলাতে থাকে। দুর্গার বাবা চোখ বুজেছেন, বিধবা মা অসহায়। শেষ পর্যন্ত দুর্গার স্বামীর দয়া হয়, ভরণ পোষণ বাবদ একটি জমি লিখে দেয় দুর্গাকে। সবাই বলে যাক, তাও তো জমি লিখে দিয়েছে। আপোষে না দিলে কোর্ট কাচারি অনেক ঝামেলা পোহাতে হতো। দুর্গা একটি স্কুলে চাকরি নিয়েছে, চলছে তার জীবন। দুর্গার বন্ধুরা পূজার ছুটিতে স্বামী পুত্র কন্যাদের নিয়ে আসে, আনন্দ করে। দুর্গা তাকিয়ে দেখে, মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠায় পূজা শেষে দুর্গা ঠাকুরের বিসর্জনের পর ফিরে যায় তারা। রক্ত মাংসের দুর্গা নীরবে তাকিয়ে দেখে শুধু। আইনে তার দ্বিতীয়বার বিয়ে করার অধিকার নেই। বাংলাদেশে হিন্দুদের বিচ্ছেদ নেই। দুর্গার জীবন থেমে থাকে। দুর্গার স্বামী কিন্তু পুত্র কন্যা স্ত্রী নিয়ে ঘোর সংসারী। সুপ্রিয় শ্রোতা, চলুন গল্পের অপর দিকটা দেখে আসি। দুর্গার বিয়ের পর স্বামীর সাথে বনিবনা হয় না দুর্গার। স্বামী দুর্গাকে বাপের বাড়ি রেখে যায়, বিয়ে করে আবারও সংসারী হয় তার স্বামী। দুর্গা চাকরি পায় একটা স্কুলে, পরিচয় হয় বিজয়ের সাথে।
নতুন করে জীবন শুরু করতে চায়, কিন্তু ভিলেন হয়ে দাঁড়ায় এদেশের হিন্দু আইন। দুর্গা আর বিজয় শহরের নামকরা আইনজীবীর কাছে যায়, জানতে চায় প্রতিকার কি। তারা নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু আইনজীবী কপাল কুঁচকান, বলেন দুর্গার স্বামীর সাথে দুর্গার বিবাহ বিচ্ছেদ হয়নি, কারণ বাংলাদেশে হিন্দুদের বিবাহ বিচ্ছেদ নেই। যদি দুর্গার স্বামী মারা যেত তাহলে দুর্গা বিধবা হলে আইনসঙ্গতভাবে বিজয়কে বিয়ে করতে পারত, কারণ বিধবা বিবাহের আইন আছে। দুর্গা ভাবে এখানেই কি জীবন থেমে যাবে তার? বিজয় বলে চলো আমরা অন্য কোনো আইনজীবীর কাছে যাই। নতুন আইনজীবী তাদের কিন্তু বেশ আশার পথ দেখান, বলেন হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই কথা ঠিক, কিন্তু আপনি যদি আপনার স্বামীর সাথে একটি মিউচুয়াল এফিডেভিট করে নেন বা নোটারি পাবলিক করে নেন যে আপনারা স্বেচ্ছায় একে অপরকে ডিভোর্স দিচ্ছেন, বা আপনার দ্বিতীয় বিবাহে আপনার স্বামীর কোনো আপত্তি নেই কারণ ইতোমধ্যে সেও বিয়ে করে সন্তানাদি নিয়ে সংসার করছে, তাহলে আপনি বিয়ে করতেই পারেন। এরকম আজকাল অহরহ হচ্ছে। আইন তো মানুষের জন্য, আইন নেই বলে কি জীবন থেমে থাকবে? দুর্গা আর বিজয়ের মনে ধরে কথাটি, হাতে চাঁদ পায়। তবু তারা আগের আইনজীবীর কাছে আরো একবার যায়, ভাবে দেখি না উনি এসব শুনে কি বলেন। আগের বিজ্ঞ আইনজীবী সব শুনে বলেন যেহেতু হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই, সেহেতু এসব এফিডেভিট বা নোটারি ফোটারি সবই বেআইনি। ধরুন আপনারা এভাবে বিয়ে করলেন, তারপর আপনাদের সন্তান হলো, সে তো অবৈধ সন্তান হবে, কেননা দুর্গার স্বামী জীবিত থাকা অবস্থায় দুর্গা তো দ্বিতীয় বিয়ে করতে পারবে না। একটি অবৈধ সন্তানকে আপনারা এই পৃথিবীতে আনবেন? দিশাহারা দুর্গা বিজয় আবারও ফিরে যায় পরের বিজ্ঞ আইনজীবীর কাছে। আমাদের দুর্গা যে একটি সংসার চায়, চায় মা ডাক শুনতে। বিজ্ঞ আইনজীবী তুড়ি মেরে উড়িয়ে দেন প্রথম আইনজীবীর কথা, বলেন আরে বিবাহ বিচ্ছেদ নেই দেখেই তো একটু বাঁকা পথে হাঁটতে হচ্ছে, হর হামেশা এভাবেই সমাধান হচ্ছে এই বিস্ফোরক। দুর্গা বিজয় বলে তাদের সংসারের আকাঙ্ক্ষার জন্য কোনো অবৈধ সন্তানকে তারা পৃথিবীতে আনতে চায় না। বিজ্ঞ আইনজীবী বলেন শুনুন, আরো একটি পথ আছে। আচ্ছা বলুন তো, ধর্মের জন্য জীবন না জীবনের জন্য ধর্ম? দুর্গা বিজয় একে অপরের দিকে তাকায়, এ আবার কি কথা? এ কথার অর্থ কি? বিজ্ঞ আইনজীবী তার সামনে রাখা চায়ের কাপে তৃপ্তির এক চুমুক দিয়ে বলেন জীবনের জন্য ধর্ম। আপনারা দুজন ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করুন, ব্যাস সব আইনি জটিলতা শেষ। কেঁপে ওঠে দুর্গা বিজয়ের বুক। দুর্গা বিজয় যায় হিন্দু নেতাদের কাছে, সমাজপতিদের কাছে, ঐক্য পরিষদের কাছে, পূজা উদযাপন পরিষদের কাছে, কোনো সুরাহা হয় না। দু চারটি জীবন থেমে গেলে যাক, ধর্ম রক্ষা হোক। সুপ্রিয় শ্রোতা, আমার প্রমাণিত অপ্রমাণিতর গল্পে এতদিন আমি আপনাদের গল্প শুনিয়েছি, আমি দিয়েছি সমাধান। আজ আমি নিরুপায়। আমি আজ আপনাদের কাছে এর সমাধান চাইছি। আইনের বাইরে গিয়ে কোনো সমাধান দেবার যোগ্যতা আমার নেই, অথচ কি আশ্চর্য, এতদিন ভাবতাম কোনো না কোনো সমাধান তো অবশ্যই আছে। বিজ্ঞ আইনজীবীরা কি বলেন? সুপ্রিয় শ্রোতারা কি বলেন? এই বিষয়টি নিয়ে আমিও হিন্দু সমাজের রথী মহারথীদের সাথে কথা বলেছিলাম। ওনারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন বর্তমান যুগে হিন্দু মেয়েদের বিবাহ বিচ্ছেদ অবশ্যই সময়ের দাবি। কিন্তু আজ থেকে 30 বছর আগে আমি যখন কন্যা তোমার ঠিকানা কি লিখি এবং পরে তার ডোকোড্রামা করার জন্য ওনাদের কাছে জানতে চাই আমার কন্যা, আপনাদের কন্যা কাজল রেখার কি হবে তার ঠিকানা, ঠিক 30 বছর আগের উত্তরই আজও পাই, সময় হয়নি। সুপ্রিয় শ্রোতা, আমি বুঝতে পারছি না আপনাদেরকে আমি বিষয়টির জটিলতা ঠিকমতো বোঝাতে পারছি কিনা। যেসব দুর্গারা স্বামীর ঘরে নেই, তাদের জন্য বিবাহ বিচ্ছেদ না হওয়া পর্যন্ত তারা নতুন জীবন শুরু করতে পারবে কিনা তার উত্তর আমার কাছে না জানা থাকলেও যেসব দুর্গারা আজও স্বামীর ঘরে যায়নি, তাদের জন্য কিন্তু একটি পথ খোলা আছে।
আপনারা জানেন আমাদের দেশে হিন্দু আইনের রেজিস্ট্রেশন বহু কষ্ট করে চালু হয়েছে, কিন্তু তা বাধ্যতামূলক নয়, যার ফলে উচ্চবিত্ত হিন্দুরা এই ঐচ্ছিক রেজিস্ট্রেশনের কারণে সহজেই স্পাউস ভিসায় দাঁড়িয়ে নিজেদের বিয়ের প্রমাণপত্র দিয়ে বিদেশ চলে যেতে পারলেও গ্রাম বাংলার অসচেতন হিন্দু জনগোষ্ঠী সেই তিমিরেই দাঁড়িয়ে আছে। পারিবারিক আদালতে দাঁড়িয়ে শাখা সিঁদুরের জোরে কিন্তু স্বামী স্ত্রীর পরিচয় প্রমাণে তাকে গলদঘর্ম হতে হচ্ছে, যখন স্বামী বিয়ে স্বীকার করছে না। এই অবস্থায় যেসব হিন্দু মেয়েদের এখনো বিয়ে হয়নি তাদের কাছে, তাদের অভিভাবকদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, এখন থেকে হিন্দু মেয়েদের বিয়েটি আপনারা দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অফ 1872 এর বিধান মতে সম্পন্ন করুন। তাহলে আপনাদের মেয়েদের বিবাহ রেজিস্ট্রি নিয়ে যেমন ঝামেলা থাকবে না, সবচেয়ে বড় কথা, যদি কোনো কারণে এই বিবাহটি সুখের না হয়, অর্থাৎ যদি কোনো কারণে আমাদের আজকের গল্পের নায়িকা দুর্গার মতো অবস্থা হয়, তবে স্বামী স্ত্রী উভয়ই পরস্পরকে ডিভোর্স দেবার অধিকার রাখে। সবচেয়ে বড় কথা হলো, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই হিন্দু স্বামী স্ত্রীর উপর পার্সোনাল হিন্দু আইন কার্যকর থাকে না, তাদের উপর ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট কার্যকর হয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 24 ধারা এবং ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের 21 ধারা অনুযায়ী যারা এই বিশেষ আইনে বিয়ে করেন তাদের এবং তাদের সন্তানদের সম্পত্তি বন্টন হিন্দু দায়ভাগ অনুযায়ী না হয়ে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী পরিচালিত হয় এবং সন্তানদের সমান অধিকার অর্থাৎ ইকুয়াল রাইট ফর চিলড্রেন নীতিতে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের পার্ট 5 মতে পিতা বা মাতার অবর্তমানে তাদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি পুত্রকন্যা সমান অংশে প্রাপ্ত হবে। এই অবস্থায় যেহেতু কাজল রেখা থেকে শুরু করে দুর্গা অবধি আজও হিন্দু আইন সংস্কারে সময় হয়নি মতবাদের বিরুদ্ধে না গিয়েও, কিন্তু বাংলাদেশের হিন্দু ছেলেমেয়েরা আইনের এ পথে অর্থাৎ কেবলমাত্র দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিবাহ করে বিবাহ বিচ্ছেদ এবং সম্পত্তিতে পুত্রকন্যার সম অধিকার প্রাপ্তির অধিকার পেতে পারে। এ প্রসঙ্গে আমার নিজের জীবনের কথাটি প্রাসঙ্গিকভাবেই এসে যায়। আমার বাবা কিন্তু তার ছোট কন্যাটির বিয়ে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর অধীনে দিয়েছিলেন, আজ থেকে 45 বছর আগে। সেই কন্যাটির আবার 2 কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান নেই। এই 2 কন্যা সন্তানের আবার একটি করে 2টি কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান নেই। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়েটি রেজিস্ট্রি হওয়ায় আমার বাবার সেই ছোট কন্যা সন্তানটি কিন্তু নিশ্চিন্তে জীবনযাপন করছে, কারণ সে জানে তাদের বিবাহ বিচ্ছেদের আইনানুগ অধিকার আছে। তেমনি নিশ্চিন্ত আছে তার সম্পত্তি নিয়ে, কারণ সে জানে কন্যা সন্তানদেরও শুধুমাত্র কন্যা সন্তান থাকা সত্ত্বেও তারা তার পিতার ছোট কন্যাটির, যার বর্তমান বয়স 71 বছর, সকল সম্পত্তির অধিকারী হবে। আর এই আমার বাবার ছোট কন্যা সন্তানটি আমি কৃষ্ণা দেবনাথ। তাহলে আর চিন্তা কি? আসুন হিন্দু সমাজের অবিবাহিত ছেলে মেয়েরা, হিন্দু সমাজের অভিভাবকরা আজ থেকে যতদিন বাংলাদেশে আইন সংস্কারের সময় না হয় ততদিন পর্যন্ত দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহটি রেজিস্ট্রি করুন, একটি আইনের বিধির মধ্যে আসুন। যদি কখনো আজকের গল্পের নায়িকা দুর্গার অবস্থা হয় তবে বিবাহ বিচ্ছেদ করুন, নতুন জীবনের স্বপ্ন দেখুন, পুত্রকন্যারা সম্পত্তিতে সম অধিকার ভোগ করুন। আজকের বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করে ফেলুন মন্তব্য কলমে, সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে বাসাইল থেকে মানিকগঞ্জে বদলি হয়ে প্রথম রাতেই পাশের বাসার সাবজের সাহেবের বাড়িতে রাতের নিমন্ত্রণ খেয়ে ঘুমাতে গেলাম। তো ঘুম তো ভাঙতে হবে নাকি? মানিকগঞ্জে কিন্তু শুরুটা ভালোই হলো। বাংলো টাইপের শতবর্ষীয় বাড়ি, এখানকার বিজ্ঞ আইনজীবীরাও যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। আমি সুযোগ বুঝে তাদের কাছ থেকে দেওয়ানি মামলার মারপ্যাচ শিখে নিচ্ছি। একদিন আমি চেম্বারে বসে চারদিকে নথি ছড়িয়ে কাজ করতে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 10:15 বেজে গেছে। তড়িঘড়ি করে তৈরি হয়ে এজলাসে উঠলাম। এজলাসে উঠে মনে হয়
চেয়ারে বসতেও পারিনি, এক বিকট শব্দ, চারদিকে হইচই। আমি দেখছি সবাই আমার চেম্বারের দিকে যাচ্ছে। কি ব্যাপার? এজলাস থেকে নেমে গিয়ে দেখি শতবর্ষী কোর্ট বিল্ডিং এর ছাদ ভেঙে আমার কাচের টেবিলে পড়ে টেবিল চেয়ার চূর্ণ বিচূর্ণ। আমি তো হতবাক। মুহূর্তের মধ্যে সারা আদালতে খবর ছড়িয়ে পড়ল। জেলা জজ সহ সকলে হাজির। এসপি সাহেব, ডিসি সাহেব, সব, মানে এক এলাহি কাণ্ড। সাংবাদিক, বিজ্ঞ আইনজীবী, কে না। এমন সময়ে প্রসেসররা ছাদ থেকে দুজন লোককে ধরে এনেছে। তারা ছাদ মেরামত করছিল পিডব্লিউডি এর লোক। জেলা জজ স্যার তাদেরকে সাথে সাথে পুলিশে হ্যান্ড ওভার করলেন। বেচারা পিডব্লিউডি এর কর্মচারী। এদিকে পুলিশ এসে ভাঙা কাঠ, ছাদের ভাঙা স্ল্যাব সব জব্দ করতে শুরু করেছে। আমি তাকিয়ে দেখলাম আমি যেখানে বসে কাজ করছিলাম ঠিক তার উপরই কম করে 10 কেজি ওজনের একটি টুকরো পড়ে আছে। এছাড়া তো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আরো প্রচুর চুনসুরকি, ইট। সকাল 12টার দিকে আমি গুটিসুটি হয়ে চেম্বারের একটি কোণায় বসে আছি আর তামাশা দেখছি। হঠাৎ এক বৃদ্ধ লোক কোনো মতো একজন যুবকের কাঁধে ভর দিয়ে এলেন আমাকে দেখতে। আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, তুমি হলে ন্যায় বিচারক, তাই তোমাকে আল্লাহ আজ এত বড় বিপদ থেকে রক্ষা করলেন। আমি মনে মনে ভাবলাম, ভাগ্যিস 1 মিনিট আগে আমি এজলাসে উঠেছিলাম, তা না হলে এই স্ল্যাব আমার মাথায় পড়তো, আমি ছিন্ন ভিন্ন হয়ে যেতাম। আর সেই বৃদ্ধ লোক বলতেন, ধর্মের কল বাতাসে নড়ে, যেমন কর্ম তেমন ফল। এই ঘটনায় একটা বড় লাভ হলো। রাতের মধ্যেই আমাদের 3টি বাসভবনে আর কোর্ট বিল্ডিং এ বসবাসের অযোগ্য সাইনবোর্ড ঝোলানো হলো। অবশ্যই বিনিময়ে পিডব্লিউডি এর বেচারা কর্মচারী দুজন ছাড়া পেলেন। আর আমরা মনের সুখে 3টি বছর বিনা ভাড়ায় নির্বিঘ্নে সেখানে বাস করে প্রমোশন পেয়ে জামালপুরে বদলি হলাম 1988 সালে। শ্রোতা বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সাথে আবারও কথা বলতে পেরে খুব ভালো লাগলো। আশা করি আমার প্রমাণিত অপ্রমাণিত অনুষ্ঠানটি আমার ফেসবুকে, ইউটিউবে আপনারা নিয়মিত দেখবেন। যারা আজ প্রথম শুনলেন তাদের জন্য বলি, আপনার ইউটিউবে গিয়ে প্রমাণিত অপ্রমাণিত লিখে সার্চ দিন, দেখুন এপিসোডগুলো চলে এসেছে। এবার শুনুন, লাইক দিন, শেয়ার করুন, মন্তব্য করুন, ফলো করুন আর করুন সাবস্ক্রাইব। মনে রাখবেন, এই অনুষ্ঠানটি কিন্তু একান্তই আপনাদের জন্য আমি তৈরি করছি। এই বয়সে আমার এখন একেবারে অবসর জীবনযাপন করার কথা, কিন্তু কি এক দায়বদ্ধতায় আমি জড়িয়ে পড়েছি, ঋণ শোধের দায়বদ্ধতা। নিশ্চয়ই আপনারা এই এপিসোডগুলো নিজে শুনবেন, অন্যদের শুনতে বলবেন আর আমায় দেবেন ঋণ শোধের সুযোগ। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী শুক্রবার রাত 9টায় অল্প স্বল্প গল্প নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।